হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আসলে ভালো আছো? আমি চয়ন। আর আজকে একদিনের ভিডিওতে আমরা সুবিধাস মহাশয়ের যে বইটা আছে সেই বইয়ের শতকরা চ্যাপ্টারের 1 থেকে 25 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা 25-এর পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে, তাহলে যারা যারা আগের অঙ্কগুলো ভালো করে করেছো বা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব 26 দাগ থেকে। তাহলে বেশি কথা না বলে শুরু করি। হ্যাঁ, তাহলে কি বলেছে 26 দাগের অঙ্ক? একটি শহরের বর্তমান জনসংখ্যা ৭,৯৮৬ জন। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? খেয়াল করো, এখন দেওয়া আছে কত? এখন দেওয়া আছে ৭,৯৮৬ জন। ওকে, এটাই বর্তমান দেওয়া আছে। আমি ধরলাম আগে, এখন একটু বুঝিয়ে নাও, আগে যদি জনসংখ্যা পি জন হতো তাহলে আমরা কিভাবে করতাম? পি ইনটু প্রত্যেক বছর 10% বাড়ছে মানে 110/100। কারণ কি 10% বৃদ্ধি মানে কি, আগে যদি 100 হয় এখন কত 10 বেড়ে গেল তাহলে 110, তার মানে 110/100 ইনটু, দেখো এটা আছে প্রথম এক বছর পরে এত বাড়ে, তারপরে বছর আবার 110% হারে বাড়লো, তাহলে এটা হলো দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর এটা হলো, আর তৃতীয় বছর আবার 110% বাড়লো, তাহলে 3 বছর পরে জনসংখ্যা তো এত হওয়ার কথা, তাই না? তাহলে এই 3টে বছরের জনসংখ্যা সমান সমান কত? ৭,৯৮৬ জন না? এটা তো আমরা যদি এবার এটাই ক্যালকুলেট করে দেখো, এই ব্র্যাকেট গুলো দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এক বছর পরে জনসংখ্যা এটা হয়, 2 বছর পরে জনসংখ্যা এটা হয়, 3 বছর পরে জনসংখ্যা এটা হয়। তাহলে এখন দেখো আমি যদি ক্যালকুলেট করি পি ইনটু 110/100 গুণ 110/100 গুণ 110/100 সমান সমান 7986 জন না? এত। এবার এটাকে তুমি সলিউশন করো, তোমরা যদি সলিউশন করো পি সমান কত পাবে? 7986। দেখো এই সাইডে যেগুলো নিচে আছে সেগুলো সরে লিখে উপরে চলে যায়, মানে 100 গুণ 100 গুণ 100 বাই কত? 110 গুণ 110 গুণ 110। ওকে, প্রথমে 0 0 কেটে ছোট করো, 0 0 0 তিনটে শূন্য, তাহলে 1 2 3 তিনটে শূন্য কেটে গেল। এবার 11 তে কাটো, 11 যদি এটাতে কাটো কত হচ্ছে? 7 11 77, 2 এর 8, আর 11 করি 22 6, তাহলে 726। ওকে, এবার এটাকে আবার 11 তে কাটো, দেখো 6 11 66, 6 11 66, আবার 6 দিয়ে কাটে কত হচ্ছে? 6, তাহলে কত হচ্ছে? 6000 জন। তার মানে আমরা বলতে পারি যে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 6000 জন। ওকে, এটা তো গেল ডিটেইলস মেথডে। আমরা যদি চাই একটু শর্টকাট ভাবে করার, তাহলে দেখো কিভাবে করব এটা। তাহলে উত্তর কত হলো? 6000 জন। এবার এই অঙ্কটাকে কিভাবে সহজ করে করা যায় দেখো, আমরা যেটা বের করব, আমাদের দেওয়া আছে কত? 7986 জন। এটা কি বর্তমান জনসংখ্যা, তাই না? আমাদের বের করতে হবে কি পূর্বেরটা। দেখো 7986 গুণ, দেখো 100 থেকে 110 হচ্ছে। ওকে, তার মানে আমি যদি 0 0 কেটে দিই তাহলে কত? 10 থেকে 11 হচ্ছে প্রত্যেক বছর। 10 থেকে 11 এরকম 3 বার হচ্ছে না? 10 থেকে 11 এরকম 3 বার ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে আমি দেখো আমরা চাই কোনটা? এর আগেরটা মানে এইগুলো চাই। আমাদের দেওয়া আছে কোনটা? এটা। তাহলে কিভাবে করতে? 10 গুণ 10 গুণ 10 বাই 11 গুণ 11 গুণ 11। ওকে, এই পোরশনটা আমরা মুছে দিলাম। এই দেখো কাটাকাটি করলে কত হয় দেখলাম, এটা এটা কাটলে পেলাম 726, এটা এটা কাটলে পেলাম কত? 66, আর এটা এটা কাটলে কত? 6, মানে কত হচ্ছে? 6000 জন। বুঝা গেল তো? তা আমরা পরীক্ষা হলে আমরা জাস্ট এইভাবে করব। ওকে, বোঝা গেল? মুছে। এরপর আসছে আমরা 27 দাগের অঙ্কে। দেখো 27 দাগের অঙ্কে কি বলছে? 27 27 কি বলছে যে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া।
যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? খেয়াল করো, আমি ধরলাম মোট বই গ্রন্থাগারে 100টা বই আছে, 100 ইউনিট বই আছে, তার 40% ইংরেজি। তাহলে 40% ইংরেজি বই বাদ দিলে কত পার্সেন্ট বই পড়ে থাকে? 60%। তাহলে দেখো এইটা যদি 60% যদি আমি করে দিই তাহলে এটা কি পেলাম? বাকি বই, ইংরেজি বই বাদ দিয়ে বাকি বইগুলো পেলাম। ওকে, তার উপর কি বলেছে, এই যে বাকি বই যেটা পেলাম এর 40% হিন্দি বই, তা এর 40% মানে কত? ইনটু 40%। বোঝা গেল আমার কথা? আবার বোঝো, টোটাল 100 ইউনিট যদি বই হয় তার 40% ইংলিশ বই, পুরোটা এই 100টার 40% যদি ইংলিশ বই হয় তাহলে বাকি কত থাকে? 100 মাইনাস 40। ওকে, এত পার্সেন্ট কি থাকে? বাকি বইগুলো থাকে। তাহলে এই আছে টোটাল বাকি বই, এই বাকি বইয়ের কত পার্সেন্ট আবার হিন্দি বই? কত পার্সেন্ট? 40% হিন্দি বই। এর 40% করে দাও। ওকে, এই তাহলে কি পেলাম? টোটাল হিন্দি বই। এর এই হিন্দি বইয়ের সংখ্যা তোমাকে কত বলে দিয়েছে? 4800 জন, 4800টি। খেয়াল করো, এটা ক্যালকুলেট করে দাও, কত হচ্ছে? 100 ইনটু 60 ইনটু 40 বাই 100 ইনটু 100। কেন? এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ জন্য 100 100, এই 100 100 কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে কত? 24টি। 100 ইউনিট যদি আমি টোটাল বই ধরি তাহলে কত পাচ্ছি? 24টি বই পাচ্ছি। কি বই? হিন্দি বই। আর ওরা দিয়েছে কি হিন্দি বইয়ের সংখ্যা কত? এই 24 ইউনিট মানে ওরা বলেছে 4800টি বই। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 4800 বাই 24। 24 দিয়ে কাটলে কত? 200 না? আমাদের চাইছে কি? টোটাল বই। টোটাল বই মানে 100 ইউনিট ধরেছিলাম না? টোটাল 100 বই যদি ধরি তাহলে 100 মানে 200 ইনটু 100 মানে কত? 2 3 4, চারটে, মানে 20000 বই। টোটাল কতগুলো বই ছিল? 20000, অর্থাৎ ডি নাম্বার হবে উত্তর। বুঝতে পারলে? দেখো 28 দাগ। প্রত্যেকটা অঙ্ক কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা ভালো করে শেখার চেষ্টা করো, কারণ এই টাইপের অঙ্কই পরীক্ষায় আসবে। আর এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এর পরবর্তী চ্যাপ্টার যেমন লাভ ক্ষতি বা তোমার এরপরে আছে যেমন মিশ্রণ, বিভিন্ন চ্যাপ্টারে এর অ্যাপ্লিকেশন খুব কাজে লাগবে। ওকে, দেখো কি বলেছে, যে কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল। খেয়াল করো, কোন একটা জিনিসের মূল্য আর এটা হচ্ছে বিক্রি বা বিক্রির সংখ্যা। হ্যাঁ, বিক্রি সংখ্যা, আর এটা হচ্ছে মোট রেভিনিউ বা আয়। ওকে, এটা বলছে কি মূল্য কত পার্সেন্ট? 15% বৃদ্ধি পেল। আমি বলেছিলাম যে 15%, দেখো 15% মানে কত? 15% মানে 15/100 না? তার মানে কত হচ্ছে? কাটাকাটি করলে 3/20। 20 ছিল প্রথমে মূল্য, বেড়েছে না কমেছে? বৃদ্ধি পেয়েছে, তাই 20 থেকে এখন কত হয়ে গেছে? 23 হয়ে গেছে। বোঝা গেল? আর দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, 20% মানে কত? 20% মানে 1/5 না? তাই তো? তার মানে দেখো, আগে যদি 5টা বই বিক্রি হতো, এখন কয়টা বই বিক্রি হচ্ছে? কমে গেছে বলেছে না? কমে গেছে, তাহলে 5 থেকে 1 বাদ যাবে, তাহলে 4টি বই বিক্রি হচ্ছে এখন। বোঝা গেল? তাহলে দেখো আগে কত টাকা, দেখো এক একটা বইয়ের দাম যদি 20 টাকা, বই নাকি এটা দ্রব্য, একটা দ্রব্যের দাম যদি 20 টাকা হয় তাহলে 5টি দ্রব্যের দাম কত? 5 20 100 টাকা আয় হতো, তাই না? এখন একটা বইয়ের দাম কত? 23 টাকা, আর বিক্রি হয় কয়টা? 4টে বই, তাহলে 23 ইনটু 4 কত? 92 টাকা। তাহলে দেখো আগে 100 টাকা আয় হতো, এখন 92 টাকা আয় হচ্ছে, তাই না? তাহলে কত আয় কমেছে? 8 টাকা আয় কমেছে। তাহলে 100 এর ভিতরে যদি 8 টাকা কমে, তার মানে কি 8% আয় কমলো, আয় কমলো। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে অপশন নাম্বার কোনটা হবে? এটা সি, মানে 8% ক্ষতি। আয় কমলো মানে কি 8% ক্ষতি হলো না? এটাই উত্তর, 8% ক্ষতি। সি দাগ। এবার দেখো 29 দাগ। দেখো এ ছাড়া অন্যান্য মেথডেও করা যেতে পারে, কিন্তু যে মেথডে তোমরা
এখন শিখছো, এইভাবে করো, তাহলে ম্যাক্সিমাম অঙ্কই তোমরা করতে পারবে। ওকে, এবার হচ্ছে 29 দাগ। দেখো, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। একই রকম একটা কেরোসিনের মূল্য, এটা হচ্ছে মূল্য, কেরোসিনের মূল্য এটা, কেরোসিনের ব্যবহার এটা, আর খরচ। দেখো বলেছে কি 30% বৃদ্ধি পায় কেরোসিনের মূল্য। আগে দেখো 30%টাকে মানে কি 3/10 না, যে বোঝেন এটা কি 30/100 টাকা যেত, পার্সেন্টেজ তুলে 3/10 হয় তো। তার মানে আগে যদি 10 টাকা দাম ছিল, এখন তার দাম কত হয়ে গেছে 13 টাকা, যেহেতু ব্যবহার বেড়েছে। আর দেখো খরচ, কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। মানে ধরো খরচ 4% মানে, আচ্ছা তুমি 100 ধরে নাও, আগে যদি 100 টাকা খরচা করতো, এখন কত টাকা খরচা করছে, 4% বেড়ে গেছে, মানে কত 104 টাকা খরচা করছে। আমার কথা বোঝা গেছে? খরচ আগে বলছে খরচ 4% বেড়েছে, মানে আগে যদি 100 টাকা খরচ করতো, এখন কত 104 টাকা খরচ করছে। এবার দেখো, আগে 10 টাকা করে যদি দাম হতো, তাহলে 100 টাকায় কয় লিটার ইউজ করতো, 10 লিটার, কারণ 10 গুণ 10 টা 100, তাই না? আর 13 লিটার, 13 টাকা করে দাম হলে কয় লিটার পাবে, 8 তারা 104। বোঝা গেছে? অর্থাৎ আগে যদি 10 লিটার 10 ব্যবহার করতো, এখন কত ইউজ করছে 8। আগে 10 লিটার ইউজ করলে এখন 8 লিটার ইউজ করছে, তার মানে কয় লিটার কমেছে 2। 2/10 ইনটু 100% তুমি যদি করো, তাহলে দেখবে পাবে 20%। এই 20% কি হয়েছে, কমে গেছে না ব্যবহার, 20% ব্যবহার কমবে, ব্যবহার কমলো বা কমাতে হবে। উত্তর কত হবে, আমাদের উত্তর হবে হচ্ছে ডি দাগ, 20%। ক্লিয়ার? তারপরে এরপরে আমরা চলবো 30। আচ্ছা শোনো, পার্সেন্টেজটাকে আমরা ভগ্নাংশে নিলে কি সুবিধা হয়, বড় বড় ক্যালকুলেশন আমাদের কমে যায়। বুঝা গেছে? এই জন্য আমরা কি পার্সেন্টেজটারে ভগ্নাংশ আকারে নিয়ে করার চেষ্টা করি। ওকে, এরপরে আসছে আমরা, দেখো বলেছে 30 দাগে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? খেয়াল করো, ধরলাম যে তার প্রথমে বেতন ছিল 100 টাকা, মোট বেতন 100 টাকা। ওকে, এই 100 টাকার উপর 5% কর দিছে, তাহলে -5% হয়ে যাবে না, মানে 100 টাকা থেকে 95 টাকা হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো বলেছে কি 100 ইউনিটের থেকে 5% মানে 95%, তাই 95। বলছে বাকি টাকা, মানে এটা সে বাকি টাকা, বাকি টাকা 95% খরচ করেন। দেখো 95% খরচ করলে কত পার্সেন্ট পড়ে থাকে, 5%। তাহলে পড়ে আছে কত, 95 ইনটু 5/100। আমার কথা বোঝা গেল? কি বললাম, যে আগে 100 ইউনিট ছিল, 5% কর দিল, তাহলে এই টাকাটা বাকি থাকলো। এই বাকি টাকা, এই 95 টাকারই আবার 95% খরচ করলো, তাহলে কত হলো, কত 95 টাকা 95%, তাহলে 95 টাকার 5%, 95 টাকা আর 95% বাদ হয়ে গেছে, রয়েছে কত 5%। তাহলে কাটাকাটি করলে কত হয় দেখো। আচ্ছা এই যে পুরো ভ্যালুটা পেলাম, এটা কি তার হাতে পড়ে আছে না, এত ইউনিট, তাহলে এই 95 ইনটু 5/100, এটার মান দেখো আমাদের বলেছে 144 টাকা, তাই বলেছে তো, আসলে 114 টাকা, 114 টাকা বলেছে। তাহলে মোট বেতন কত, মানে আমাদের শেষে কত 100 ইউনিটের ভ্যালু কত, এখানে এক মানে কত হচ্ছে 114 ইনটু 100/95 ইনটু 5, শেষে কত 100 ইউনিটের ভ্যালু, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 114 ইনটু 100/95 ইনটু 5, আর একটা 100 মাল্টিপ্লাই হয়ে গেল এই 100, কাটাকাটি করো 19 দিয়ে কাটো, দেখো 6 19 3 19 57, 4 6 14 5 19, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হয় 20, 5 দিয়ে কাটলে কত হয় 4, কত হয় 4 24, 2400 টাকা। তার মানে তার বেতন কত টাকা ছিল, 2400 টাকা। বোঝা গেল? তাহলে উত্তর হবে কত, এ দাগ। ক্লিয়ার?
বুঝতে পেরেছো? যদি কেউ বুঝতে প্রবলেম হয় আবার ভিডিওটা টানিয়ে রেখে দিও। হ্যাঁ, দেখো 31 কি আছে দেখি। বলেছে কি কোনো ব্যক্তির বেতন 10,000 টাকা, পর পর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি পেলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে? দেখো প্রথমে তার বেতন ছিল 10,000 টাকা, 10,000 তো, হ্যাঁ 10,000 টাকা। তার উপর কি 10% বাড়লো, 10% বাড়লো মানে কত? 110% হয়ে গেল না? তার উপর আবার 20% বাড়লো মানে 120% হয়ে গেল না? তারপর আবার 30% বাড়লো মানে কত? 130% হয়ে গেল না? বুঝে গেল? ক্লিয়ার? তাই এটাকে পার্সেন্টে 3 4 110 গুণ 120 গুণ 130 বাই 100 ইনটু 100 ইনটু 100। কাটাকাটি করো, 0 0, এই 0 এই 0 এই 0 এই 0, তাই তো? 1 2 3 4 5 6টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়, ঠিক আছে। এই দেখো গুণ করো, কত নামে কত গুণ করতে হবে? 10 ইনটু 11 ইনটু 12 ইনটু 13, তাই তো? দেখো 11 গুণ 12 গুণ 13 156 গুণ 11 গুণ 10 করো। 11 6 গুণ 66, 5 গুণ 55, 6 61, 1 আর থেকে 6, 11 কে 11 6 17, মানে 17,160 টাকা। আগে তার বেতন 10,000 টাকা ছিল, এখন তার বেতন হয়ে গেছে কত? 17,160 টাকা। তার মানে কত টাকা হবে আমাদের উত্তর? 31 সি দাগ। বুঝতে পারলে? 32 দাগ। হ্যাঁ, কি বলছে দেখো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়ে এত টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? দেখো প্রথমে দাম ছিল, এখন বের করতে হবে। এখন দেওয়া আছে, এখন কত দেওয়া আছে? আমরা এখন কমে যাওয়ার পরে দাম হয়েছে কত? 5,04,000 টাকা। 5,04,000, 5,04,000 টাকা। আগে দাম ছিল পি টাকা, তার উপর কয়বার দামটা কমেছে? দামটা কমেছে তোমার 3বার। কত? প্রথমে দাম করলো 10% কমলো, 10% কমলো মানে কত? 90% না? তার উপর আবার কত পার্সেন্ট কমলো? 20% মানে 80% না? আবার 30% কমলো মানে কত? 70% না? এই তো। তার মানে এই যে কমে যাওয়ার পরে এই দামটা হলো, তার মানে এইটি সমান এটা। দেখো পি সমান কত হচ্ছে? আচ্ছা পি ইনটু কত? 90 ইনটু 80 ইনটু 70 বাই 100 গুণ 100 গুণ 100 মানে কত? 5,04,0,0। ওকে, কাটাকাটি করো। দেখো 3 0 1 2 3 1 2 3, তাহলে পি মানে কত হচ্ছে? 5,04,0,0 ইনটু 1 2 3 1000 বাই কত আসছে? 9 ইনটু 8 ইনটু 7। কাটাকাটি করো, 9 দিয়ে কাটো। দেখো 5 নং 45, 5 নং 45 থাকছে কত? 5 এর 4, 6 নং 54, 0 0 0, 7 এটা 56, 7 এটা 56 মানে 1000। তাহলে কত হচ্ছে? একের পরে কয়টা শূন্য হচ্ছে? 6টা শূন্য। 1 2 3 4 5 6, মানে কি আগে গাড়িটার দাম কত ছিল? 10 লাখ টাকা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো 33। হ্যাঁ, কি বলেছে 33 তে? একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যখন 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? এখনই লোক সংখ্যা 125,000 এত, আর 3 বছর পরে এর পরে বের করব, তার মানে এর উপর ক্যালকুলেশন করব। কত? 2% কমেছে ফার্স্ট। দেখো 2% কমে যাওয়া মানে কত? 98%, 98%। তার উপর কত পার্সেন্ট কমেছে? 4% মানে কত? 94%, 96%। তারপর আবার কত? 6% কমেছে মানে কত? 94%। তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে? 125 1 2 3 ইনটু 98 ইনটু
96 ইন্টু 94 বাই 1 2 100 গুণ 100 গুণ 100। দেখো ক্যালকুলেট করো। 1 2 3 1 2 3 25 দিয়ে কাটলে কত হবে 5, 25 দিয়ে কাটলে কত হবে 4, তাই না? 4 দিয়ে দেখো 4 দিয়ে 7 কাটলে কত 4 24 96 না? আচ্ছা 5 দিয়ে কাটলে কত হয় 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 49। মানে কত কত পেলাম 49 ইনটু 24 ইনটু 94, তাই না? গুণ করে দাও এবার 49 ইনটু 24 ফার্স্ট করো। 4 নং 36, আচ্ছা সরি 16 আর 3, 16 আর 3 কত 19, 196 0 98 কত হচ্ছে 6 58 17 17 থেকে 1 হয়ে গেল ইনটু এটা হলো একটা 94 গুণ করে দেব। এটা 94 কত হচ্ছে বলো 424 428 28 আর 2 30 শূন্য 3 3 4 কে 4 3 7 4 কে 4 0 6 নং 54 7 নং 63 63 63 আর 5 কত হয় 68 68 68 9 কে 9 9 আর 6 কত হয় 9 আর 6 15 5 থেকে 1 নাকি না 1 10 তাহলে 4 4 28 15 5 থেকে 1 তাহলে 0 থেকে 1 মানে 110544 110544 কোনটা হবে 110544 অর্থাৎ ডি দাগ। তাহলে কত হবে 33 এর ডি দাগের উত্তর কত হচ্ছে 110544। এই টাকায় মানে বর্তমান জনসংখ্যা এতজন হলো। বোঝা গেছে তো জনসংখ্যা যেহেতু কমছে তাহলে আগে ছিল 1,25,000 এখন হয়ে গেছে কত 1,10,544 জন। ক্লিয়ার? দেখো 34 টা 34 কি বলেছে 34 এর অঙ্কে যে নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 36,000 টাকা হলে তার বেতন কত? তাহলে দেখো আমি ধরলাম নিলামের বেতন ছিল 100 ইউনিট, ওকে। তার কি করেছে তার 20% ভাড়া দেয়, তার 20% ভাড়া দিলে থাকে কত 20% ভাড়া দিলে মাইনাস করলাম তাহলে কত হলো 80 ইউনিট থাকলো। এবার বাকি টাকা 70%, এই যে 80 ইউনিট এর 70% কি সংসার খরচ করেন। দেখো 70% যদি সংসার খরচ করে তাহলে পড়ে থাকে কত 30%। তাহলে আমি যদি ডাইরেক্ট করে দিই ইনটু 30%, এটা কি এটা তার সঞ্চয় না? আমার কথা বুঝতে পেরেছো? টোটাল 100 ইউনিট, তার থেকে 20% ভাড়া দেওয়ার পরে থাকে 80 ইউনিট, 80 ইউনিটের 70% সে খরচ করে, তাহলে পড়ে থাকে 30%। এই 30% মানে কত হচ্ছে কত 80 ইনটু 30/100 মানে 24 ইউনিট। 24 ইউনিট তার কি সঞ্চয়, কিন্তু ওরা ওরা কত টাকা সঞ্চয় করেছে ওরা বলেছে 3600 টাকা। এই 24 ইউনিট মানে কত 3600, 1 ইউনিট মানে কত হবে 3600 ডিভাইডেড বাই 24 আর শেষে কি তার বেতন কত, বেতন মানে 100 ইউনিট মানে কত হবে 3600 ইনটু 100 বাই 24। কাটাকাটি করো, দেখো 12 দিয়ে কাটলে কত হয় 2, 12 দিয়ে কাটলে কত হয় 300, আবার 2 দিয়ে কেটে দাও কত 150, 150 ইনটু 100 কত 15,000 টাকা। তার নিলামের বেতন কত ছিল 15,000 টাকা। অর্থাৎ দাগ নাম্বার হবে তোমার এটা হচ্ছে তোমার 34 দাগের এ দাগ অভিউত্তর। বোঝা গেছে তো? আচ্ছা এটা মুছে কি বলেছে 35 দাগের অঙ্কে যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন, মোট ভোটের সংখ্যা কত? খেয়াল করো একটা ইলেকশন, ধরো ইলেকশনের টোটাল 100 ভোট, টোটাল 100 ভোট পড়েছে, হ্যাঁ। এই 100 ভোটের ভিতরে 60 ভোট পেয়েছে, 60% ভোট পেয়েছে কি বিজয়ী প্রার্থী। বিজয়ী প্রার্থী টোটাল কত ভোট পেয়েছে 60টা, ক্লিয়ার। আর যে হেরে গেছে সে কতটা পেয়েছে জানি 40টা। এখানে দুজন প্রার্থী ইলেকশন দাঁড়িয়েছে, কোনো ভোটই নষ্ট হয়নি। বোঝা গেছে তো? অর্থাৎ 100টা বৈধ ভোট, 100টা বৈধ ভোটের 60টা ভোট পেয়েছে কি যে জিতে গেছে সে, আর যে তাহলে পড়ে গেছে কত 40টা ভোট যে হেরে গেছে। দেখো এই দুজনের ভিতরে গ্যাপ কত 20টা ভোট না? বোঝা গেছে তো?
অর্থাৎ বিজয়ী প্রার্থী 20টি ভোটে জয়ী হয়েছে, তাই তো হিসাব অনুযায়ী। আর এই 20টা ভোট মানে আমাদের বলেছে কত, ওরা বলেছে কত ভোটে পরাজিত হয়েছে, 5000 ভোটে জয়লাভ করলো। তার মানে এটা সেই 5000, এক মানে কত হয় 5000, আর চাইছে কি, শেষ হচ্ছে মোট ভোটারের সংখ্যা, তাহলে মোট ভোটার 100, তো এই কথা হচ্ছে 5000 ইনটু 100 বাই 20, কাটাকাটি করো 0 0, এদের গেলে কত 5, তার মানে কত হচ্ছে 5 5 25, অর্থাৎ 25000 ভোটার ছিল। বুঝতে পেরেছো? তো মুছে দিই এবার এটা, স্যার এটা 15 দাগ না, এটা 35 দাগ, হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, 35 দাগ, তাই তো, হ্যাঁ এটা 35 দাগ। এরপর আসছি আমরা নেক্সট অঙ্কে, 36 দাগ। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটারের সংখ্যা কত? দেখো আরেকটা মতো, এটা দাগ নম্বর হচ্ছে 36। দেখো মোট ভোট ধরলাম আমি 100 ইউনিট, বোঝা গেছে? অর্থাৎ টোটাল ভোটার কত 100 জন, মানে 100 ইউনিট ভোটার, তার 25% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? দেখো আমরা শুধু যতজন ভোট দিয়েছে তাদের নিয়ে কথা বলছি, হ্যাঁ ভোট দিয়েছে 75%, তাই না? এবার এই 75% ভোট দিয়েছেন, তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। দেখো এইগুলো ভোট কি ভোট দেওয়া হয়েছে, এর 2% ভোট যদি বাতিল হয় তাহলে পড়ে থাকে কত 98%, তাহলে ইনটু 98%। এই 98, এই তো টোটাল ভোট কি ভ্যালিড ভোট, এই ভ্যালিড ভোটের কি গ্রাহ্য ভোটের সেন্ট্রাল ভোট, দেখো এগুলো তো গ্রাহ্য ভোট বা ভ্যালিড ভোট, এর 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, মানে দেখো যে জিতে গেছে সে কি এর 75% ভোট পেয়েছে, তাই না? আলটিমেটলি যে জিতেছে সে টোটাল এতগুলো ভোট পেয়েছে। এর ক্যালকুলেট করে কত হচ্ছে 100 গুণ 75 গুণ 98 গুণ 75 বাই 100 গুণ 100 গুণ 100, বুঝা গেছে তো? ক্লিয়ার? কাটাকাটি করো এবার, 100 100 কেটে গেল, এটা দেখো 3, এটা কাটলে হয় 4, এটা কাটলে হয় 3, এটা কাটলে হয় 4, আচ্ছা এটা কাটলে হয় কত 49, এটা কাটলে কত 2, তাহলে কত হচ্ছে 49 গুণ 9 বাই 8, এতগুলো ভোট কি ভ্যালিড ভোট ছিল। ক্লিয়ার? দেখো এতগুলো ভোট মানে আমাদের কত ভোট বলেছে 9261 ভ্যালিড ভোট বলছি, এগুলো ভোট কে যে জিতেছে সে পেয়েছে, এত ইউনিট ভোট। এত ইউনিট ভোট মানে কত, এত 1 ইউনিট মানে কত হচ্ছে 9261 বাই 49 ইনটু 9 পুরো 8, শেষে কত নির্বাচন ক্ষেত্রে মোট ভোটার কত, তাহলে মোট ভোটার মানে কত 100, তো তাহলে 100 একবার এখানে লিখে দিলাম, তাহলে ইনটু কত 100, কাটাকাটি করো এবার, দেখো 9 দিয়ে কাটার চেষ্টা করছি, 9 9 81, 9 কে 9, শূন্য যায় না, 2 এর 6 26, 9 দুগুণে 18, 18 যদি হয় 8 1 9 9 81, ওকে। এবার 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলি 7, 7 দিয়ে কাটলি 7 থেকে 7, 3 এ 2, 4 7 28, 7 7 49, 7 দিয়ে কাটলি কত হচ্ছে 21, মানে কত হচ্ছে 16800 ভোটার টোটাল, বোঝা গেল তো? টোটাল ভোটার কত 16800, দাগ নাম্বার 36 এর উত্তর হবে কত ডি। বুঝতে পেরেছো সবাই? 37 দাগ, কোন পরীক্ষায় রাম 30 নম্বর, দেখো 37, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। ভালো করে খেয়াল করো, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত, তাহলে দেখো তো কে কে আছে, একটা আছে রাম, রাম কি করেছে 30% নাম্বার পেয়েছে আর ফেল করেছে কত পার্সেন্টের জন্য, তাহলে দেখো 30% সাথে আরো যদি 15 নাম্বার যোগ করতো তাহলে পাস করে যেত, বোঝা গেছে তো? আর কেসের নাম কি মোহন, মোহন
মোহন পেয়েছে 40% নাম্বার, কিন্তু সে 5 নাম্বারতে দেখো কত পার্সেন্ট বেশি পেয়েছে, 35 নাম্বার বেশি পেয়েছে। তাহলে -15 করলে সরি 35, দেখো 40% এর থেকে 35 নম্বর কম হলে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে 5 নম্বর হবে। তাহলে এই দুটো নাম্বার তো সেম নাম্বার, বোঝা গেছে। দেখো এই টাইপের অঙ্ক করার সহজ প্রসেস কি, এই পার্সেন্টেজ দুটোর পার্থক্য কত, দেখো পার্সেন্টেজের পার্থক্য 10% না, বোঝা গেল। আর এদের পার্থক্য কত, খেয়াল করো, একটা +15 আর একটা হচ্ছে -15, সরি -35, -35, এদের পার্থক্য কত বলো তো, 15 + 35 না, মানে কত 50। বুঝতে পারলে একটা কথা, একজন ব্যক্তি 0 থেকে 15 কম পেয়েছে, মানে কত -15 পেয়েছে, আর একজন ব্যক্তি +35 পেয়েছে, তাহলে দুজনের পার্থক্য কত, এই দিক থেকে 15 যোগ 35, টোটাল কত 50। তাহলে দেখো এই 10% মানে কত 50, 1% মানে কত 50/10 মানে কত 5 না, আমার কথা বুঝতে পেরেছো। দেখো আমাদের এখানে চেয়েছে কি 5 নাম্বার কত, তো 5 নাম্বার হয় এটার থেকে বের করব অথবা এটা থেকে বের করব, ক্লিয়ার। তাহলে দেখো আমি যদি এটা দিয়ে বের করব, এটা দিয়ে বের করি, এটা দিয়ে বের করলে কি করব, 30% কত, 30% মানে কত হবে, তাহলে 3 × 5, বুঝতে পারলাম, তাহলে কত, সরি ভুল বললাম, 1% মানে এটা, তাহলে 30% মানে 30 × 5 মানে কত 150, 150 নাম্বার পেলে 30% হবে, তাও তো 15 নম্বর কম থাকে না, তাহলে 5 নাম্বার, 5 নাম্বার কত, 5 নাম্বার হচ্ছে 150 + 15 মানে কত 155, বুঝতে পারলে, ক্লিয়ার। আচ্ছা ফার্স্ট এখানে দেখো আমাদের কাছে শতকরা কত, আমরা যদি এটা নাম্বার পেয়েছি, ক্লিয়ার। আমাদের যদি পার্সেন্টেজ হিসাব করতে হয় তাহলে কোন রকম ভাবে করি, বোঝা গেছে তো। যদি আমাদের 5 নাম্বার কত তাহলে আমরা এইভাবে করতাম, ওকে। কিন্তু আমাদের সাথে শতকরা কত, তাহলে দেখো শতকরার সময় এটাকে একটু ঘুরে লিখে করি, বুঝলাম এটা। বুঝে নাও 30% তো পেয়েছে, আর এই থেকে যদি আমি পার্সেন্টেজ আনতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আমি কি বললাম 10% মানে আমরা ক্যালকুলেট করছিলাম কত 50, 1% মানে কত 5, এটাকে যদি আমি ঘুরায় লিখি 50 মানে কত 10%, 1 মানে কত 10/50%, আর কত 15, 15 মানে কত হবে 10 × 15/50%, কাটাকাটি করো 0 0, এটা কাটি কত 3 মানে কত 3%। তাহলে 5 নাম্বার কত হলো বলো, 5 নাম্বার কত হলো, তাহলে 30 যোগ 3% মানে কত হচ্ছে 33%, বোঝা গেছে তো। কারণ আমরা পার্সেন্ট কে যোগ করতে পারি, একটা পার্সেন্টেজ ভ্যালুর সাথে কোনো একটা নরমাল নাম্বার যোগ করা যায় না, বোঝা গেছে তো। তাহলে কত 33%, উত্তর কত হবে 37 এর এ, ওকে। আচ্ছা এটা মুছলাম। এইটাকে দেখো আরেকবার বলি যে অন্য কিভাবে বুঝতে হবে এটা। রাম 30% নাম্বার পেয়েছে, ফেল করেছে কতর জন্য 15 এর জন্য, আর আরেকজন কি ছিল মোহন, 40% নাম্বার পেয়েছে, 5 নাম্বারের থেকে সে 35 নাম্বার বেশি পেয়েছে, মানে 40 নাম্বার যদি 35% বাদ দিতে তাহলে কি পেতাম আমরা 5 নাম্বারটা পেতাম, আর রামের 30% নাম্বার যদি 15 যোগ করতাম তাহলে কি হতো 5 নাম্বার পেতাম। তার মানে এই দুটো সংখ্যা সমান না, তাই পার্সেন্টেজ দেখো 30% - 40% সমান কত হয় -35 -15 না, কারণ এর আগে প্লাস আছে এই সাইডে মাইনাস হয়ে গেল, এর কত হচ্ছে -10% সমান কত হচ্ছে বলো -50 না, এটা কেটে দিলাম, তাহলে বলতে পারি 50 নাম্বার ডিনোট করছে কত 10% কে না, তাহলে এক নাম্বার ডিনোট করছে কত 10 বাই কত 50। আমি যদি এবার এটা দিয়ে করি তাহলে 35 দিয়ে করো, 35 নাম্বার কত পড়ছে 10 × 35/50%, কাটাকাটি করে 0 0 7,
বোঝা গেছে তো? তাহলে 5 নাম্বার কত হয় বলো সেক্ষেত্রে? 5 নাম্বার 40 মাইনাস 7%, কারণ 35 নাম্বার কত পার্সেন্টকে ডিনোট করছে? 7% কেন? তখন কত? 33%। বুঝতে পেরেছো? তাহলে তুমি যে কোনো একটা নিয়ে করতেই পারো, উত্তর তোমাদের সেমই আসবে। ওকে, শোনো মেইন কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, তাহলে আমি চেষ্টা করব আরো বেটার ভাবে যদি বোঝানো যায় কিনা। ওকে, বুঝলাম এটা। এবার 38 দাগে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো। তাও খেয়াল করো, টোটাল বেতন আমি ধরলাম 100 ইউনিট, তারপর কি বলেছে প্রথমে 10% বাড়লো, তাহলে প্লাস 10% করলে কত হয়? 110 হয়ে গেল না? বুঝতে পারলে? তার উপর কি 5% কমে গেল, এরপর আবার 5% কমালে তাহলে মাইনাস 5% এর কত? 110 5% করলে কত হয়? 95% না? তাহলে 95 বাই 100 করে দাও একবারে, কাটাকাটি করে 0 0 কত হচ্ছে? আচ্ছা যেটা হচ্ছে হোক, 11 ইনটু 95 বাই 10। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মানটা আমাকে দিয়েছে কত? 20,900 টাকা। তার মানে এটা মানে কত? এখানে লিখলাম, হ্যাঁ 11 ইনটু 95 বাই 10 মানে কত? 20,900। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20 ইনটু 900 বাই 20 ইনটু না 20,900 বাই 11 ইনটু 95 ইনটু 10। চাইছে কার মান? প্রাথমিক বেতন মানে 100 ইউনিটের মান চেয়েছে, তাহলে ইনটু আবার 100 করে দাও। ওকে, মানে 100 ইউনিটের মান এটা হবে। বুঝা গেছে তো? দেখো আমি 1 লিখছি না কেন, খালি এক লাইন অন্তত কম করা যাবে। কাটাকাটি করো, ফার্স্ট 11 কাটো, 11 কাটলে কত হচ্ছে? 11 কি 11, 9 11 99, 0 0। 19 দিয়ে কাটো, 19 কাটলে হয় 100, 19 দিয়ে কাটলে কত হয়? 5, 5 দিয়ে কাটলে কত হয়? 2, তাহলে কত হচ্ছে? 2 পরে 1 2 3 4, 20,000 টাকা ছিল তার প্রথম প্রাথমিক বেতন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা বুঝতে এটা। আচ্ছা এই অঙ্ক যদি তুমি আরো শর্টকাটে করতে চাও সেক্ষেত্রে তুমি কি করবা? দেখো বোঝানোর জন্য আমি একটু লেন্দি ভাবে করছি যাতে কিনা তোমরা ইজিলি বুঝতে পারো। আচ্ছা এটা বলছে 38 দাও, তাই তো? তুমি ডাইরেক্ট 100 ইনটু 110% কেন? 10% বাড়াইছো, তারপরে আর কমাইছো 95%, এটা মানে তো সেই 20,900, তাই না? এটাকে এবার তাহলে আমরা চাই কত? 100 ইউনিটের ভ্যালু, তাহলে 1 ইউনিটের ভ্যালু মানে কত? 20,900 ইনটু 100 ইনটু 100 বাই, আচ্ছা এটাকে তুমি ডাইরেক্ট ক্যালকুলেট করে দিতে পারো, কারণ এখান থেকে একটা 100 100 কেটে যাবে, বা পার্সেন্টেজ রইলো, দাও 100 ইনটু 110 ইনটু 95, এই দুটো পার্সেন্টেজের জন্য এই দুটো 100 এসেছে, আর আমি চাই কত? 100 ইউনিটের মান, তাহলে সেক্ষেত্রে আবার একটা 100 গুণ করে দেবা, অ্যানসার সিমিলার আসবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে দিলে এবার আসছে আমরা 39 দাগের অঙ্কে। কি বলছে? একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো 39 দাগের অঙ্ক। বর্তমান জনসংখ্যা কত? 12,000। বলেছে কি 2 বছর পরে হয় কত? 18,000, 18,000 হয়েছে, তবে সেটা 2 বছরে। বুঝা গেল? বলেছে কি 6 বছর পর জনসংখ্যা কত হবে। এখান থেকে 6 বছর দেখো, 2 বছরে যদি 18,000 হয় তাহলে বলো বৃদ্ধির হারটা কত হচ্ছে? তার মানে দেখো 12,000, দেখো এটা 2 বছর কতটা বাড়ছে? 18,000 বাই 12,000 করলে কত হয়? 3/2। বুঝতে পারলে? তার মানে 12,000 থেকে 18,000 এইভাবে তাহলে কয়বার প্রত্যেক বছরে 3/2 গুণ হারে বাড়তেছে, বা 1.5 গুণ হারে বাড়তেছে। তাহলে প্রথম 2 বছরে 1.5 গুণ, তারপরে 2 বছরে আবার 1.5 গুণ, আবার তারপরে আর 2 বছর 1.5 গুণ, না? ক্লিয়ার? তার মানে
তুমি একবারে বলতে পারো যে টোটাল 6 বছর পরে দেখো, এই 2 বছর, এই 2 বছর, এই 2 বছর, এই 2 বছরে 1.5 গুণ বাড়লো, এই 2 বছরে আবার 1.5 গুণ বাড়লো, যে ভ্যালুটা আসবে সেটাই তো আমরা চাই, তাই না? তার মানে কি 12,000 ইন্টু 3/2 বাই 3/2 বাই 3/2, ক্যালকুলেট করো। 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6,000, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3,000, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 1,500। এবার গুণ করো, 3 3 নয়, 3 9 27, 27 গুণ 15, সরি 27 গুণ 1500। 15 ঘরের নামটা বলো। 7 15 100%, 5 থেকে 10, 15 30 আর 10 40, তার মানে কত? তাহলে কি বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের সংখ্যা। খেয়াল করো, ছাত্র আর আছে ছাত্রী, কত অনুপাত আছে 2:3। তারপরে যদি দুজন ছাত্র হয়, ছাত্রী কত 3 জন। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা ক্যালকুলেশন ইজি করার জন্য এগুলোকে না তোমরা 20 30 মানে শূন্য বাড়াই করতে পারো, যেহেতু অনুপাতে আমরা কি দুই সাইডে সমান সমান গুণ করতেই পারি। ওকে, তাহলে কি বলেছে আমাদের কাছে, কি অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। টোটাল ছাত্রছাত্রী বলতে কত, 500 জন হলো না? এখানে 200 জন, এখানে 200 জন, 500 জন হলো। ওকে, এবার দেখো ছাত্রদের ভিতরে খেয়াল করো, কোথায় গেল, ছাত্রদের ভিতরে 20% ছাত্র কি প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্র কতজন বলো তো? 200 ইনটু 80% না, আর 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, তাহলে বাকি জন কি অপ্রাপ্তবয়স্ক। আবার ছাত্রীদের মধ্যে কত 30% প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত 70%, মানে 300 ইনটু 70%, ক্যালকুলেট করলে কত হয় 160, নেগেটিভ গুলো হয় 200, 0 0 210, তাহলে কত হচ্ছে বলো 0 7 3 370 জন। টোটাল 370 জন কি অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী। আমাদের চাইছে কি এদের পার্সেন্টেজ চাইছে। তাহলে দেখো 500 জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কত 370, তাহলে আমাদের চাইছে কি পার্সেন্টেজ 100 এর মধ্যে কত 0 0 0 0, 5 ধরে কাটলে কত হয় 5 7 35 7 কত 74% ছাত্রছাত্রী কি অপ্রাপ্তবয়স্ক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার হচ্ছে 41, আগেরটা তাহলে উত্তর কত ছিল 40 এর 8, এবার 41 দেখ, এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় যতটুকু হবে এর আয় কত, খেয়াল করো, এ বি আর সি, এ এর আয় কত 10% কম তার থেকে, বি এর আয় থেকে, তার মানে বি যদি 100 হয় তাহলে এর আয় কত 10% কম মানে কত 90। আবার কোথায় গেল বি এর আয়, এই বি এর আয়টা সি এর থেকে 20% কম, মানে সি যদি 100 হয় তাহলে এর থেকে 20% কম মানে কত 80%, 80। বোঝা গেছে তো? কিন্তু তুমি একটা জিনিস দেখো, দুক্ষেত্রেই একটা সমস্যা ফেস করছো। সমস্যাটা কি, এখানে বি এর মান একবার 100 একবার 80 আসছে, একজন লোকের তো দুই রকম নাম্বার হবে, এটা কি জানো না, দুইজন দুই রকম আয় হবে না, ঠিক আছে? কি করব, প্রথমে দেখো এটাকে ছোট করো, এই শূন্য প্রত্যেকটা থেকে একটা করে শূন্য কেটে দাও। বোঝা গেছে তো? এটাকে আনুপাতিক আকারে করতে পারি। দেখো এটাকে 9:10, এটাকে আমি এখানে 10 দেব, এই পাশের জনকে বসাই দেব, এখানে 8 আছে এখানে 8 বসাই দেব। এটা অনুপাতিক নিয়ম, ঠিক আছে? যখন অনুপাত করাবো তখন এই বিষয়গুলোকে আরো ভালো করে করার চেষ্টা করব। দেখো 8 নম্বর তো 72, 8 10 কে 80, এটা হচ্ছে 100। বোঝা গেল তো? তার মানে কি এর আয় 72, বি এর আয় 80, সি এর আয় 100। শেষে কি সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? দেখো আমাদের এসছে 100, তো 100 মানে কত 200 না, 1 মানে কত 200/100, তার আমার শেষে কার মান এর আয়, তাই এর আয় মানে কত 72, তো
তাহলে 72 মানে কত হচ্ছে 200 ইনটু 72 বাই 100, কাটাকাটি করো কত 144 না, তাহলে এর আয় কত 144 টাকা। ওকে, তাহলে আমাদের 40 এর উত্তর কত হবে, সরি 41 এর উত্তর কত হবে, সি ডান। ওকে, চলো নেক্সট। এরপর আসছি আমরা 42 দাগে। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে। দেখো আয় এটা হচ্ছে তোমার 42, আয় 20%, খেয়াল করো আয় আরটা কি হয় ব্যয় হয়, আরটা কি হয় সঞ্চয়। হ্যাঁ, দেখো আয়ের কি বলেছে 20% সঞ্চয় করেন, তার মানে আয় যদি 100 টাকা হয় তাহলে তার সঞ্চয় করে কত 20 টাকা, তাহলে ব্যয় হয় কত 80 টাকা। বলছে কি যদি তার আয় প্রতি বছর 10%, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তাহলে দেখো 10% বৃদ্ধি মানে কত, আয় 100 ছিল এখন কত হয়েছে 110, আর 10% বৃদ্ধি পেয়েছে প্লাস 10%। আর তার আয় প্রতি বছর তার আয় 20% সঞ্চয় করেন, দেখো তাহলে এই 100 এখন তো 110 টাকা আয়, এই 110 টাকা 20% বৃদ্ধি পাবে মানে সঞ্চয় হবে, 110 এর 20% করো 20/100 মানে কত 22 টাকা হয়ে গেছে না, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তার মানে 20 টাকা আগে সঞ্চয় করতে এখন সঞ্চয় করছে কত 22 টাকা। তাহলে বলো কত সঞ্চয় বেড়েছে, 2 টাকা বেড়েছে, কত থেকে বেড়েছে 20 থেকে বেড়েছে, ইনটু 100% মানে কত হবে 10%। বুঝা গেছে তো? তাহলে সঞ্চয় 10% হারে বৃদ্ধি পায়। ওকে, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.1/2% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? তো 43 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য হয় কিন্তু প্রস্থ হয় কিন্তু ক্ষেত্রফল হয়, সরি সমান সমান ক্ষেত্রফল হয়, এই তো। তাই দেখো এবার আগে আগে পার্সেন্টেজের গল্প শোনো, কি বলেছে, কোথায় গেল 43 15% বৃদ্ধি। দেখো 15% মানে কি, 15% মানে হচ্ছে 15/100 মানে কত 3/20 না, তার মানে আগে যদি দৈর্ঘ্য 20 ছিল এখন কত হয়েছে 20 যোগ 3 23 হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর 12.5% 12.1/2% মানে কত 25/2 ইনটু 1/100 না, তার মানে কত হবে 1/8 না, অর্থাৎ প্রস্থ আগে যদি 8 ছিল, দেখো প্রস্থ কিন্তু কমেছে, তাই না? প্রস্থ কমলে কত হবে, আগে 8 ছিল এখন কত হয়েছে 7 হয়ে গেছে না, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার দেখো তাহলে আগে ক্ষেত্রফল ছিল 20 ইনটু 8 কত 160, আর এখন ক্ষেত্রফল কত হচ্ছে 3 7 21 এর 11 থেকে 2 14 আর 2 কত 161, তার মানে আগে ক্ষেত্রফল ছিল 160 এখন ক্ষেত্রফল হচ্ছে 161। এই দেখো ক্ষেত্রফল তো বেড়েছে না, কত বেড়েছে 1 ইউনিট বেড়েছে, কত ইউনিটের ভিতরে 160 ইউনিটের ভিতরে, ইনটু 100%, শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে আমাদের কিসে আছে পয়েন্ট আছে তো, হ্যাঁ তাহলে কাটাকাটি করলে কত হবে, এটা হবে 5 এটা হবে 8, দেখো কাটাকাটি করার চেষ্টা করো 0.5 যদি 50 50 টা 60 48 8 2 0 8 2 16 8 2 16 তার থেকে কত 4 5 এটা 40, তাহলে 0.625% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা এবার আসছে নেক্সট অঙ্কে 44, ময়দার মূল্য 25% কমে যাওয়ায়, খুব ভালো অঙ্ক এটা, 45 টাকায় পূর্ব অপেক্ষা 35 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? খেয়াল করো 25% দাম বেড়েছে, সরি দাম কমেছে, দাম কমে যাওয়ার জন্য আগে আমি দেখো কথা বুঝো, আগে 45 টাকা দিয়ে আমি বাজার করতাম, আগে যতটা আমি ময়দা পেতাম দেখা গেল x কেজি ময়দা পেতাম, হ্যাঁ এখন কি ময়দার যেহেতু দাম কমে গেছে তাহলে কি হবে আমি বেশি ময়দা পাবো,
এখন পাচ্ছি x প্লাস 5 কেজি ময়দা। আগে x কেজি পেতাম, এখন x প্লাস 5 কেজি ময়দা পাচ্ছি। বোঝা গেছে তো? ক্লিয়ার? এবার তাহলে খেয়াল করো, এই যে এক্সট্রা 5 কেজি ময়দা যে আমি পাচ্ছি, এক্সট্রা 5 কেজি ময়দা কোথা থেকে পাচ্ছি? যে দামটা কমে গেছে সেই দামটার জন্য। আমার কথা বোঝা গেছে তো? দামটা কমেছে বলেই না আমরা কি ময়দাটা বেশি পাচ্ছি। যতটুকু দাম কমেছে তার জন্য কি সেই দামের পার্সপেক্টিভে যতটা ময়দা পাওয়া যায় সেটা আমরা পাচ্ছি এক্সট্রা। এক্সট্রা ময়দা কত? 5 না? তাহলে দেখি আমাদের দাম কতটা কমেছে। দেখো 45%, 45 টাকা 25% দাম করেছে। তাহলে 25/100, তাহলে শূন্য শূন্য কাটলে কত হবে? আচ্ছা 4, তাহলে কত? 45/4 ইউনিট বা 45/4 টাকা দাম কমেছে। এই 45/4 টাকা দাম কমার জন্য কয় কেজি আটা পাইছি আমরা? 5 কেজি। তাহলে 5 কেজি আটার দাম কত? 45/4 টাকা। 1 কেজি আটার দাম কত? 45/4 ইনটু, সরি নিচে বাই 5, শেষে কি যে 1 কেজি আটা। তাহলে এই 1 কেজি আটার দাম কত ছিল? তাহলে এখানে কত হয়? 9, 9 এ যদি 4 দিয়ে কাটো কত হয়? 9 গুণে 18.25, অর্থাৎ 2 টাকা 25 পয়সা বর্তমান ময়দার দাম। ক্লিয়ার? প্রতি কেজি ময়দার বর্তমান দাম কত? 2.25 টাকা। বুঝতে পেরেছো তো? তাহলে কি বললাম আমি? দেখো এগুলো জাস্ট কিন্তু বোঝানোর জন্য লিখেছি, এগুলো কিন্তু দরকার না আমাদের। দেখো 45 টাকা দিয়ে তুমি বাজার করতে আগে x কেজি ময়দা পেতে 45 টাকা। এখন যেহেতু দাম কমেছে, কত পার্সেন্ট দাম কমেছে? 45% এর উপর 25% দাম কমেছে, মানে এই দামটা কমে গেছে। এই কমা দামের জন্য কি এক্সট্রা 5 কেজি পাচ্ছ। এই 5 কেজির দামটা দিয়ে এটা 1 কেজির দাম কত পাওয়া যাবে না? এই যে করলাম। বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক এটা। হ্যাঁ, চলো মুছে দিয়ে এবার এটা। এক বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 140 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? খেয়াল করো 45। দেখা গেল আগে 100 ইউনিট টাকা ছিল কোন একটা বাক্সে, সেই বাক্স থেকে কি 40% টাকা তুলে নিছো। তাহলে এর থেকে তুমি 40% যদি তুমি তুলে নাও তাহলে থাকে কত? 60% না? এই 60 অর্থাৎ 100 ইউনিট 100টা টাকা থাকলে 60 টাকা তুলে নিছো, 40 টাকা তুলে নিছো, তুলে নিছো কত? 60 টাকা। বলেছে তাহলে এটাই সে অবশিষ্ট টাকা। তো এই অবশিষ্ট টাকার আবার, আচ্ছা দেখো তাহলে 60 টাকা তো এখানে তুমি রয়ে গেছে, আর তুলেছো কত? 40 টাকা। এই অবশিষ্টের যে 40% পুনরায় আবার বাক্সে দেওয়া হয়েছে, তাই তো? অবশিষ্টের 40% পুনরায় বাক্সে দেওয়া হলো, মানে এর এই যে অবশিষ্ট টাকার 40% মানে 60 ইনটু 40% মানে কত হয়? 4 × 24। এই 24 টাকা আবার বাক্সে ফিরে রিটার্ন দেওয়া হয়েছে। কোথার থেকে? এই টাকাটা তুলে রাখিছিলাম না? বোঝার চেষ্টা করো। এই 40 টাকা তো আমি তুলে নিছিলাম, এই 40 টাকা থেকে আবার 24 টাকা রিটার্ন কোথায় দেওয়া হয়েছে? 24 টাকা আবার এই বাক্সে রাখা হয়েছে, মানে 60 টাকা জায়গায় রাখা হয়েছে। তাহলে কত হচ্ছে এটা? 16। এই 16 ইউনিট টাকা তাহলে কি বাইরে পড়ে রইল না? আমার কথা বুঝতে পেরেছো? টোটাল 100 ইউনিট টাকা, সেই 100 ইউনিট থেকে 40 ইউনিট টাকা তুমি প্রথমে বের করে নিছো। এই যে রয়ে গেছে কত? 60 ইউনিট টাকা। এই 60 ইউনিট টাকার হচ্ছে এই 60 ইউনিট টাকা অবশিষ্টের 40% যে কয় টাকা হয় সেই কয় টাকা আবার তুমি এখান থেকে রিটার্ন নিয়ে নিছো, হ্যাঁ, বাক্সে রেখে দিছো। তাহলে বলেছে কত? 16 ইউনিট টাকা। এই 16 ইউনিট টাকা মানে আমাদের বলেছে 144 টাকা। 1 ইউনিট মানে কত? 144/16। আর 100 ইউনিট মানে কত হবে? 144 ইনটু 100/16 মানে কাটাটি হলো কত? 9। তাহলে 900 টাকা। বুঝতে পেরেছো? তার মানে এখন, সরি, টোটাল বাক্সে কতগুলো টাকা ছিল? 900 টাকা ছিল। বোঝা গেল? এবার এসছে 46। কি বলছে 46 এ? যে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীববিজ্ঞানে, অর্থাৎ কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীববিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়? খেয়াল করো, অঙ্ক আর কি আছে? অঙ্ক আর জীববিজ্ঞান না? অঙ্ক। দেখো অঙ্ক
অঙ্কে দিছে কত 75%, আর জীবন বিজ্ঞানে জীবন বিজ্ঞানে দিছে কত 55%। তাহলে দেখো তো টোটাল কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 5 5 10 0 7 5 12 13 130%। তো 130% বাচ্চা হয় নাকি, 100 জনের ভিতরে 130% হয়। তার মানে কি এই 30% যে এক্সট্রা আমরা পেয়েছি, এই 30% 100 থেকে যে 100 জন হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কত 130%। তাহলে এই 30% এরা একবার এই পরীক্ষায় 30% ছিল, এই পরীক্ষায় 30% ছিল, এই 30 জন। বোঝা গেছে তো? অর্থাৎ দেখো এরকম একটা পরীক্ষা দেখা গেল 75% অঙ্ক, এটা অঙ্ক, হ্যাঁ, আর এটা হচ্ছে জীবন বিজ্ঞান। এই টোটাল মিলে যত কয়জন যত হচ্ছে 55%, আর এই টোটাল মিলে যত কয়জন সেটা কত হচ্ছে 75%। তার মানে দেখো এই যে অংশটা, এই অংশে যারা যারা ছিল তারা জীবন বিজ্ঞান পরীক্ষাও দিয়েছে, অঙ্ক পরীক্ষাও দিয়েছে, সেটা কত 30% হচ্ছে। বোঝা গেছে তো? আমাদের চাইছে উভয় বিষয়ে কতজন পরীক্ষার্থী দিয়েছে, তাই তো? পরীক্ষাতে কতজন উভয় পরীক্ষা দেয়, তার মানে কত 30% উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে দেখো উভয় বিষয়ে পরীক্ষা দেয় কত, উভয় বিষয়ে তাই কত 30%। এটা তো আমাদের পার্সেন্টেজের ভ্যালু। কতজন পরীক্ষার্থী ছিল টোটাল 1500 জন। এটাকে ক্যালকুলেশন করো। তাহলে উভয় বিষয়ে পরীক্ষা দেয় কতজন, 1500 ইনটু 30/100 কত হচ্ছে 450 জন। বোঝা গেছে তো? টোটাল 450 জন উভয় বিষয় পরীক্ষা দেয় সরি। বুঝতে পেরেছো? বুঝতে দিই এবার কি বলেছে দেখো 47 এ, যে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তাহলে মোট যাত্রী সংখ্যা কত ছিল? খেয়াল করো, আমি ধরলাম টোটাল যাত্রী আসছে 100 ইউনিট, তার ভিতরে একদম স্পট ডেট হয়ে যায় কত 20%। তাহলে টোটাল যদি 20% যদি জায়গায় স্পট ডেট হয়ে যায় তাহলে বেঁচে ছিল কত 80%। তাহলে এতজন কি বেঁচে ছিল। এই যে কতজন বেঁচে ছিল তার হওয়ার 10% হাসপাতালে মারা যায়। তাহলে যদি 10% হাসপাতালে মারা যায় তাহলে বেঁচে ছিল কত পার্সেন্ট, 90%। বোঝা গেল? এইটার ভ্যালু আমাদের বলেছে কত, আচ্ছা আমাদের ক্যালকুলেট করে কত হচ্ছে 100 ইনটু 80 ইনটু 90 বাই 100 ইনটু 100 0 0 0 0 0 0 0 0 0 তাহলে কত হচ্ছে 72 জন। আমাদের হিসেবে 72 ইউনিট বেঁচে ছিল 100 জনের ভিতরে। তাই আমাদের এই 72 ইউনিটের ভ্যালু আমাদের বলেছে কত 7200 জন। ওরা বলেই দিয়েছে, তাই না? তাহলে দেখো তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে না 72 100 বাই 72, আর 100 ইউনিটের ভ্যালু কত হবে, এইখানে একবারে করে দাও, তাহলে ইনটু 100, বারবার লিখতে হবে না। তাহলে কত এটা দেখলে টোটাল 10000 জন যাত্রী ট্রেনটাতে ছিল। বোঝা গেছে তো? 48 কি বলেছে, কোন গ্রামে 60% নিরক্ষর, সাক্ষরদের 80% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? খেয়াল করো 60% নিরক্ষর, তাহলে মানে একটা হচ্ছে স্বাক্ষর লিখলাম মানে যারা লিখতে পারে, হ্যাঁ, আর নিরক্ষর মানে যারা লিখতে পারে না। এরকম কত 60%, 100 জনের ভিতরে 60% কি নিরক্ষর, তাহলে 40% কি স্বাক্ষর। বুঝতে পারলাম? এর বলেছে কি সাক্ষরদের 68% মহিলা, সরি 28%। এর যদি দেখো এই 40 জনের 28% কি মহিলা, তার মানে বাকি কত পার্সেন্ট, তাহলে দেখো সাক্ষরদের 28% যদি মহিলা হয় 28% কি মহিলা, তাহলে পুরুষ কত 72% না, হ্যাঁ 72%। তবে গ্রাম মোট জনসংখ্যা কত দেখো, তাহলে 40 ইনটু 72% বাই পার্সেন্ট মানে 100 এ গেল, 0 0 কাটা যদি কত হচ্ছে, আচ্ছা যাও যেটা হয় 4 ইনটু 72 বাটা 10। এই জনসংখ্যা কি
পুরুষ স্বাক্ষর। 8 এর মান আমাদের কত বলে দিয়েছে? 4320। 4320, তাহলে 1 ইউনিট ভ্যালু কত হবে? 4320 ইনটু 10 বাই 4 ইনটু 72। আমাদের চাইছে কত? মোট লোক সংখ্যা। মোট লোক সংখ্যা কত? 40 আর টোটাল 100 জন ধরেছিলাম না? তাহলে 100 ইউনিট ভ্যালু কত? তাহলে জাস্ট ইনটু 100 করে দাও। কত কত হচ্ছে বলো, ক্যালকুলেট করো। 4 দিয়ে কাটলে কত? 4 কে 4, 408 36 দিয়ে কাটলে কত হয়? 30, 36 দিয়ে কাটলে কত হয়? 2, 2 দিয়ে কাটলে কত হয়? 15। তার মানে কত হচ্ছে? 15,000 জন। ওই গ্রামের জনসংখ্যা ছিল 15,000 জন। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করব 49। হ্যাঁ, দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? খেয়াল করো, ইংলিশে পাস করেছে কত? ইংরেজিতে পাস করেছে 70%, তাহলে এটা আসছে ইংলিশ। হ্যাঁ, ইংলিশে পাস করেছে কত? 70%। আর অঙ্কে পাস করেছে কত? 80%। এটা হচ্ছে অঙ্ক বা ম্যাথ। হ্যাঁ, 80%। তাহলে দেখো তো, কিছুজন আছে যারা উভয় বিষয়ে পাস করেছে, তাই না? আর দেখো 10% উভয় বিষয়ে ফেল করেছে। ভালো করে খেয়াল করো, টোটাল 100% যদি স্টুডেন্ট হয়, তাহলে 10% যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? 90% না? তাই না? টোটাল কত? 90% পাস করেছে। টোটাল যদি 90% পাস করে, তাহলে দেখো উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট? পাস করে এই 70% প্লাস 80% মাইনাস 90%, তাই না? বোঝা গেছে তো? তাহলে কত হচ্ছে? 70, 80, 150 মাইনাস 90% মানে 60%। এই 60% পরীক্ষার্থী কি পাস করে গেছে উভয় বিষয়ে। এই 60% এর ভ্যালু আমাকে দিয়েছে কত? 144। 1% মানে কত? 144/60 চাইছে কত? 100% এর মান ইনটু 100। তাহলে কাটাকাটি করে দাও। দেখো 12 দিয়ে কাটলে হয় 12, 12 দিয়ে কাটলে হয় 5, 5 দিয়ে কাটলে হয় 20, অর্থাৎ কত? 240 জন পরীক্ষার্থী। বোঝা গেছে তো? তাহলে টোটাল 240 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। বোঝা গেছে তো? আচ্ছা, এবার আসছে 50। দেখো কি বলছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? দেখো একই রকম। তাহলে দেখো উভয় খাবার খায় না কত পার্সেন্ট হবে? উভয় খাবার খায় না, একই রকম ভাবে করে দাও। খায় না ফর্মুলা ডাইরেক্ট করে দাও। হ্যাঁ, 60% যোগ কত? 30% মাইনাস কত? যেটা উভয় বিষয় আছে, তাহলে কত হচ্ছে? 60, 38, 90 মাইনাস 15। আচ্ছা, এক মিনিট। ও ও সরি সরি, তো 90, 90, 112 হচ্ছে 96, 50। আচ্ছা, এবার আসছে আমরা 50 থেকে। হ্যাঁ, বলছে কি, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। মানে দেখো 60% তো নিরামিষ, নিরামিষ মানে নন ভেজ। হ্যাঁ, নন ভেজ কত? 60%।
আর 30% আমিষ। 30% কত? আমিষ মানে হচ্ছে ভেজ। টোটাল 30%। তার ভিতরে 15% উভয় খাবার খায়, এতে 15%। তবে এই টোটাল মিলে তো 30%, তাহলে এখানে 15% হলো না, দুটো মিলে 30 হতে হবে। এটা কত? 60%। তার ভিতরে 15% এই, বাকি কত? 45%, তাই না? তাহলে দেখো টোটাল এই কতজন যাচ্ছে? উভয় উভয় মানে টোটাল খাবার খায় কত জন? 45 যোগ 15 যোগ 15 মানে কত হচ্ছে? 15, 30, 45 মানে হচ্ছে 75। তাহলে 75% লোক কি উভয় খাবার খায়? তাহলে উভয় খাবার খায় না কতজন? 25%। এই 25% মানে তোমাকে বলে দিয়েছি, সরি, এই 25% মান বের করতে বলেছে। টোটাল লোক কতজন? 96 জন। 96 ইনটু 25% মানে 96 ইনটু 25/100, তাহলে কত হয়? 4 4 দিয়ে কত হয়? 24। তার মানে 24 জন লোক উভয় বিষয় খাবার খায় না। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত করব এই ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা 51 থেকে স্টার্ট করব। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর লাইক বা ডিসলাইক যেটা খুশি দাও। যদি ভালো লাগে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো। ওকে, কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও। ওকে, টাটা।